লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম। আমি মুখটা গোজ করে বললাম, চিনি না শুনি না, তার বাড়িতে গিয়ে 3 মাস থাকতে হবে? মা বললেন, আহা, উনি আমাদের আত্মীয়ই তো, দূর সম্পর্কের হলেই বা, আর এছাড়া আর কোনো উপায় দেখছি না রে। পুতি, একটু বোঝ ব্যাপারটা, বড় হয়েছিস তো। ব্যাপারটা বুঝছি না যে তা নয়, বাবার সরকারি চাকরি, পদোন্নতি হয়ে কলকাতায় বদলি হয়ে যাচ্ছেন, তবে খুব তাড়াতাড়ি যেতে হবে এই কোয়ার্টারটা ছেড়ে দিয়ে। আমার ছোট ভাই জয় ওখানে গিয়ে স্কুলে ভর্তি হতে পারবে, কিন্তু মাস 3 পরেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর আমি প্লুরিসি হয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, পড়াশোনার ক্ষতি হয়েছে অনেক, এখন মন দিয়ে পড়তে হবে। স্কুলের ম্যামরা আমায় নিয়মিত সাহায্য করছেন। আমি এমনিতে মেধাবিনী ছাত্রী, কিন্তু এ সময় অন্য জায়গায় চলে গেলে আশানুরূপ ফল হওয়া অসম্ভব। মাকেও কলকাতা চলে যেতে হবে, এখানে আমাদের নিয়ে থাকতে পারবেন না, কারণ বাবার শরীরও তেমন ভালো থাকে না, বাইরে রান্না সহ্য হয় না মোটে। এখানে স্কুলে হস্টেলও নেই, তেমন কারো বাড়ি নেই যেখানে থাকতে পারি। সুতরাং একমাত্র উপায় হিমি পিসির বাড়ি। হিমি পিসিকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। উনি বাবার সম্পর্কে কিরকম জ্যাঠতুতো দিদি। শুনেছি ওর খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তারপর 1 বছরের মধ্যেই স্বামী এবং দেওর মারা যাওয়ায় অলক্ষ্মী বলে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হন। বাপের বাড়িতে আর্থিক অবস্থা ভালো ছিল না, নিজের মা ছিলেন না, সৎমা তার নিজের বেশ কয়েকটি অপগুণ্ড ছেলে মেয়ে ছিল বলেই বোধহয় ঠাঁই দিতে নারাজ হন। শুনেছি আমার ঠাকুমা অল্প সময় ওকে বাড়িতে রেখেছিলেন, কিন্তু অর্থনৈতিক কারণে স্থায়ী আশ্রয় দেওয়া সম্ভব হয়নি। কোথাও যাওয়ার ছিল না। এই সময় ওর এক দিদি শাশুড়ি অসহায়া অষ্টাদশী হিমি পিসিকে আশ্রয় দেন। দিদি শাশুড়ি বেশ ধনী ছিলেন এবং তেমন কাছের কেউ ছিল না। হিমি পিসি ওর কাছেই রয়ে গেলেন। যথাকালে বাড়ি সম্পত্তি সবকিছুর উত্তরাধিকারিণী হলেন। নিজের আত্মীয় স্বজনদের ওপর যুক্তিসঙ্গতভাবে অনীহা ছিল, কারো সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করেননি। এখানে ওর বাড়িটা শহরের কেন্দ্র থেকে সামান্য দূরে, কোথাও বেরোন না সাধারণত, যাকে বলে নির্জনবাসী। গোটা কয়েক পুরনো ঝি চাকর নিয়ে থাকেন নাকি, কেউ আসা যাওয়া করে না বিশেষ। ওর সম্বন্ধে কিছু অবিশ্বাস্য গোছের কানাঘুষো আছে, অবশ্য সেসব নিয়ে আমি মাথা ঘামাইনি কোনোদিন। এখানে আসার পর বাবা মা নাকি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ভদ্রতার খাতিরে। হিমি পিসি কোনো উৎসাহ দেখাননি, তবে শোনা যায় আত্মীয়দের কেউ খুব বিপদে পড়লে হিমি পিসি সাহায্য করেছেন টাকা কড়ি দিয়ে। তবে সে নিয়ে আলোচনা যেন না হয় এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্ক বোধহয় গুরুতর অপছন্দ করেন মহিলা। আর এখন মা ওকে কিছুটা নিরুপায় হয়ে অনুরোধ করেছেন আমি ওর কাছে 3 মাস থেকে পরীক্ষাটা যদি দিতে পারি। হিমি পিসি রাজি হয়েছেন এবং বলেছেন যে বইপত্র জামা কাপড় এরকম প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কোনো কিছু সঙ্গে আনার দরকার নেই, যেদিন থেকে থাকবো সেদিনই যাই যেন। এখন মা বাবার দিকে তাকিয়ে আমার নিজের একটু অপ্রতিভ লাগলো। সত্যি তো, কি করবেন ওরা? বললাম, ঠিক আছে, 3 মাস তো কেটে যাবে একরকম। যত দিন কাটতে লাগলো মা ততই যেন চিন্তিত হতে লাগলেন। একবার বলেই ফেললেন, থাকবে, তুই আমাদের সঙ্গে কলকাতায় চল, পরীক্ষা দিতে আসবি, যা হয় হবে। আমি দৃঢ়ভাবে বললাম, ধুত, পাগল হয়েছো নাকি? এখানে স্কুলে টিচাররা আমায় কত সাহায্য করছেন জানো, তাছাড়া বন্ধুরাও আছে, এখন অন্য জায়গায় গেলে নির্ঘাত ফেল করব। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা না হয় মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। আমি বললাম, খবরদার না, ওভাবে তোমরা এলে গেলে আমার ডিস্টার্ব হবে, ফোনে কথা হবে। 3 মাস তো মোটে, আমি একদম মন দিয়ে পড়াশোনা করব, আর কিছুতে মন দেওয়ার সময় থাকবে না। মা তাও বললেন, তোর হিমি পিসি একটু কিরকম যেন। উফ মা, ওর জীবনের কাহিনী যা শুনেছি, উদ্ভট টাইপের না হওয়াটাই আশ্চর্য। নির্দিষ্ট দিনে মা বাবা তার পরের দিনই ভোরেই ওরা কলকাতা চলে যাবেন। আসবাবপত্র ইত্যাদি বেশিরভাগ জিনিস আগেই চলে গেছে। বই, সুটকেস টেস শুদ্ধ আমায় নিয়ে হিমি পিসির বাড়ি এলেন। বাড়িটা বেশ বড়, সেকেলে হলেও যত্ন করে রাখা হয়েছে। সামনে খানিকটা জমি,
পেছনেও আছে মনে হলো। সবটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। গেটে একটা বেল টিপতে একটু পরে সদর দরজা খুলে একটি বুড়ো লোক এসে আমাদের ভিতরে নিয়ে গেল। সাধারণভাবে সাজানো বসার ঘর। আমরা সোফায় বসলাম। কাচের আলমারিতে খেলনা পুতুল টুতুল সাজানো। জানলার বাইরে গাছপালা দেখা যাচ্ছে। একটি বেড়াল গাছের ডাল থেকে নিচে লাফ দিল। হিমি পিসি ঘরে ঢুকলেন, পরনে ধূসর রঙের শাড়ি, কাঁচা পাকা চুল খোপা করে বাঁধা। উঠে এগিয়ে গিয়ে প্রণাম করতে গেলাম। উনি ইঙ্গিতে নিষেধ করে আমাকে দেখতে লাগলেন। ওর দিকে তাকিয়ে আমার প্রথমেই মনে হলো, এরকম ভাবলেশহীন মুখ আমি কখনো দেখিনি। চোখ দুটো খুব টানা, চোখের তারা দুটো বেশ বড় বড়, কেমন যেন পাথরের মূর্তির মতো। ওর চোখের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য আমার মনে হলো কালো পর্দার ওধারে যেন অনেক অনেক দূর থেকে কেউ আমায় দেখছে। তারপরে উনি বললেন, বসো, তোমার নাম কি? ওর গলাটা কেমন ঠান্ডা, সমতল, নিরাবেগ, যাকে বলে ফ্ল্যাট ভয়েস, কোনো অনুভূতি নেই। আমি বললাম, পুতি, পত্রবল্লী। আমার নামটা প্রথমবার শুনে অনেকেই কিছু একটা মন্তব্য করে, কিন্তু হিমি পিসি কিছু বললেন না। আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাবা মার দিকে তাকিয়ে বললেন সেই ঠান্ডা গলায়, কোনো রকম ঝামেলা পছন্দ করি না আমি, সমস্যা হবে না আশা করি। মা বললেন, হিমিদি, পুতি পড়াশোনা নিয়েই থাকবে, মাঝে মধ্যে স্কুলে যাওয়া আসা করবে, আর কিছু করার সময় নেই ওর, অসুখ হয়ে অনেক ক্ষতি হয়েছে। বাবা সামান্য বিরক্ত হয়ে বললেন, আর পুতি সমস্যা করার মতো মেয়ে নয়, আমাদের ফোন নম্বর ঠিকানা সব দেওয়া রইল, সেরকম মনে হলে আমাদের জানিয়ে দিও দিদি, এসে নিয়ে যাব। একটুক্ষণ চুপচাপ। তারপর হিমি পিসি বললেন, অজয় সর্বরী তোমাদের মেয়ে এ বাড়িতে যত্নেই থাকবে 3 মাস। শুধু কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, আর মোবাইল ফোন এ বাড়িতে ঠিক কাজ করে না। সন্ধেবেলা 7টা থেকে 8টার মধ্যে আমার ঘর থেকে ফোনে কথা বলা যাবে যদি ইচ্ছা হয়, তবে বেশি ফোন না করাই ভালো। মা বাবা মনে হলো একটু ইতস্তত করেও বললেন, ঠিক আছে। আমরা বিদায় পর্ব মানে আদর, উদ্বেগ, সাবধান বাণী, ভালো করে পড়াশোনা করার, শরীরের যত্ন নেওয়ার উপদেশ, এসবের পালা বাড়ি থেকেই সেরে নিয়েছিলাম। এখনই মামুলিভাবে বিদায় নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে মা বাবা চলে গেলেন। বিকেলের আলো ফুরিয়ে আসছে, বাড়িটার কোথাও কোনো শব্দ নেই। হিমি পিসি চুপ করেই আছেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল। এই সময় একজন মাঝবয়সী মহিলা ঘরে ঢুকে নিচু গলায় বলল, চা দেওয়া হয়েছে কর্তামা? হিমি পিসি তার দিকে না তাকিয়ে বললেন, পত্রবল্লী, এর নাম মোহনা। ও আর ওর দিদি ময়না এ বাড়ির সব কাজ, আর গঙ্গাধর বাইরের কাজ করে। মোহনা, এই দিদিমণির জিনিসপত্র ওপরে ওর ঘরে নিয়ে যাও। আমি উঠে দাঁড়িয়ে 2-1টা ব্যাগ নিতে যাব। হিমি পিসি বললেন, না, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। ভারী বেগুনি পর্দা সরিয়ে ভেতরে ঢুকে একটা প্যাসেজ পেরিয়ে খাবার ঘর, পালিশ করা কাঠের বড় গোল টেবিল, সেকেলে সাইডবোর্ড, কাচের দেওয়াল আলমারি, ম্লান হয়ে আসা নিসর্গ চিত্র। আমরা মুখোমুখি চেয়ারে বসলাম। সামনে বড় ট্রেতে চা, পেস্ট্রি, স্যান্ডউইচ ইত্যাদি রাখা আছে। হিমি পিসি একটি কাপে নিজের চা ঢেলে নিয়ে এসে নিরুত্তাপ গলায় আমাকে বললেন, তোমার চা আর যা নেবে ইচ্ছে মতো নিয়ে নাও। এই বাড়িতে এইরকমই নিয়ম। সকাল 9টা থেকে 9:30 ব্রেকফাস্ট, 1টা থেকে 2টো লাঞ্চ, 5:30 থেকে 6টা বিকালের চা, রাত্রে 8:30 থেকে 9:30 ডিনার। ওই সময় টেবিলে খাবার থাকবে, তুমি সুবিধে মতো এসে ইচ্ছে মতো খাবার নিয়ে খেয়ে নেবে। আমি থাকতেও পারি, আবার নাও থাকতে পারি। আর অন্য কোনো সময় কিছু খাওয়ার নিয়ম নেই। কোনো অসুবিধে থাকলে এই ময়নাকে বা মোহনাকে বলবে, আমাকে নয়। আমি ঘাড় ফিরিয়ে দেখি কখন নিঃশব্দে আরেকজন কাজের মহিলা ভেতরে এসে দাঁড়িয়েছে। আমাকে দেখলো শুধু। আমি বললাম, আচ্ছা। ভাবলাম, বাবা, এত কড়াকড়ি? তোমার শোবার ঘর দোতলায়, সঙ্গে বাথরুম আছে। রাত্রি 10টার পর ঘর থেকে আমরা কেউ নিজেদের ঘর থেকে বেরোই না, তুমিও বেরোবে না, সকাল 6টা অবধি। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ করে আর কিছু বললাম না। মহিলা রীতিমতো বাতিগ্রস্ত তো। অস্বস্তি কাটাতে নিজের চা ঢেলে নিলাম। একটা প্লেটে 2টো স্যান্ডউইচ আর 1 টুকরো কেক তুলে নিলাম, কারণ বেশ খিদেও পাচ্ছিল। 1 চুমুক চা খেয়ে কাপ নামিয়ে রেখে হিমি পিসি আমার দিকে তাকালেন, সেই অস্বাভাবিক টানা চোখ। আমি লক্ষ্য করলাম ওকে দেখে ঠিক বয়স বোঝা যায় না। চুল কিছুটা পাকা হলেও মুখের চামড়ায় বলিরেখা নেই। বললেন, এসব নিয়ম অনেক বাড়িতেই থাকে, কিন্তু এ বাড়িটা একটু অন্যরকম। এখানে নিরাপদে থাকতে হলে আরো কয়েকটা নিয়ম মেনে চলা খুব জরুরি।
তোমার মা বলেছেন তুমি বেশ বাধ্য মেয়ে, কোনো অসুবিধে হবে না তোমাকে নিয়ে। স্যান্ডউইচটা দারুণ কিন্তু। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, আপনি বলুন না। মন দিয়ে শোনো, নিয়ম না মানলে বিপদ হবে। হয়তো তোমায় এখানে থাকতে দেওয়া ঠিক হয়নি, এমনিতে কাউকে রাখি না আমি, কিন্তু সর্বরই অনুরোধ করলো, আর তোমার ঠাকুমার কাছে আমি কিছুটা কৃতজ্ঞ, তাই রাজি হলাম। আমি এর মানে ঠিক না বুঝতে পেরে ওর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালাম। সব সময় সাবধানে থাকবে, এ বাড়িতে কখনো কখনো খুব সাধারণ কিছু দেখবে, সেসব আসলে যা ভাবছো তা নয়। আমি এটাও একদম বুঝতে না পেরে হিমি পিসির দিকে চেয়ে রইলাম। এই বাড়িতে দেখবে অনেক পুতুল সাজানো আছে, তাকের ওপর, আলমারিতে, টেবিলে। ওগুলো একেবারে ছোবে না। হয়তো দেখবে ওগুলো এক এক দিন এক এক জায়গায়, ওদের দিকে তাকাবে না। ওগুলো আসলে পুতুল নয়। আমি এবার স্যান্ডউইচ খাওয়া বন্ধ করে ওর দিকে অবাক হয়ে তাকালাম। কখনো যদি দেখো একটা পুতুল তোমার ঘরে, সঙ্গে সঙ্গে আমাকে, মোহনাকে বা ময়নাকে জানাবে। এ বাড়িতে মাঝে মাঝে একটা লাল টেলিফোনকে বাজতে দেখবে, এক এক সময় এক একটা ঘরে বা প্যাসেজে। কখনো ফোনটা তুলবে না, নিজে থেকেই থেমে যাবে। ছাদে যাবার সিঁড়িতে একটি বাচ্চা মেয়ে বা ছেলে তোমার নাম জিজ্ঞেস করতে পারে, বা অন্য কিছু জিজ্ঞেস করবে হয়তো। তুমি শুধু বলবে তুমি কে, আমি জানি না, আর কিছু বলবে না। ওদের দিকে তাকাবেও না। এ বাড়ির ছাদে অবশ্য যাওয়া প্রায় অসম্ভব, আমরা কেউ যাই না। আমি একটু চা খেয়ে ঢোক গিলে বললাম, ওরা কি মানে ভূত? হিমি পিসি বললেন, না, ভূত কেন হবে, ভূত নয়, অন্য কিছু। আমি ক্ষীণকণ্ঠে বললাম, ও। আরেকবার বলছি, রাত্রে কিছুতেই ঘর থেকে বেরোবে না, কেউ ডাকলেও না। হয়তো অনেক কিছু শুনবে, সেসব অগ্রাহ্য করবে। সে সময় জানলার বাইরে যা দেখবে বা শুনবে সেসব সত্যি নয়। রাত্রে সব সময় পর্দা টেনে রাখবে। আর একটা কথা, এ বাড়িতে কোনো কিছু যদি তোমার মনে হয় বদলে গেছে, সঙ্গে সঙ্গে আমায় জানাবে। মনে থাকবে তো এসব? নইলে বিপদ হবে সকলেরই। চা খাওয়া হয়েছে? ঠিক আছে, এবার ওপরে নিজের ঘরে যাও, মোহনা নিয়ে যাবে তোমায়। মোহনার সঙ্গে ওপরে যেতে যেতে ভাবতে লাগলাম, হিমি পিসি বেচারা নিশ্চয়ই এরকম বিচ্ছিন্নভাবে থাকতে থাকতে একটু মানসিক ভারসাম্য হারিয়েছেন। নইলে বাড়িটা তো বেশ সাধারণ বলেই মনে হচ্ছে। দেওয়ালে অনেক ছবি ফটো টাঙানো, কাউকে চিনি না, চেনার কথাও নয় অবশ্য। এদিক ওদিক তাকিয়ে দেখলাম সত্যি অনেক রকম পুতুল সাজানো আছে নানা জায়গায়। সবগুলোই পুরোনো দিনের মনে হলো। সিঁড়ির দেওয়ালে লাগানো একটা পাল্লা বন্ধ কাচের শেলফে কটা পোর্সেলেনের পুতুল, সুন্দর রেশমের পোশাক পরা, নীল, গোলাপি, সবুজ ধুলোর আস্তরণ পড়েছে। আমি পুতুল সাজিয়ে রাখতে খুব ভালোবাসি এখনো, কিন্তু হিমি পিসি বলেছেন হাত না দিতে। বোধহয় ভেবেছেন আমি নষ্ট করে ফেলবো। যাকগে, এখন পুতুল খেলার সময় বা বয়স কোনোটাই নেই আমার। চওড়া সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের প্যাসেজ দিয়ে গিয়ে একটা ঘরের দরজা খুলে দিল মোহনা। ঘরটা বেশ বড়, চমৎকার সাজানো। দুটো পর্দা লাগানো জানলা, দামি আসবাবপত্র, বিরাট পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, শেলফ, পড়ার টেবিল, চেয়ার, সঙ্গে বাথরুম। মোহনা বলল, এই যে ঘর দিদিমণি, বাথরুমে নতুন সাবান তোয়ালে দেওয়া আছে। কাপড় জামা ছেড়ে এই বালতিতে রেখো, ঘর পরিষ্কার করে দেওয়ার সময় নিয়ে যাব। কিছু অসুবিধে হলে বলবে। সত্যি কথা বলতে কি, এমন সুন্দর ঘরে আগে কখনো থাকিনি। আমি একটু ইতস্তত করে বললাম, ইয়ে মোহনাদি। দরজার দিকে যেতে যেতে থেমে গিয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, হিমি পিসি যে সব বললেন, মানে ওই সব নিয়ম টিয়ম, ওসব কি সত্যি? থেমে গেলাম, কি বলবো ঠিক করতে না পেরে। আমি দেখলাম মোহনার মুখে একটা ভয়ের ছায়া পড়ল। চারধারে একবার তাকিয়ে নিয়ে দ্রুত বলল, সব নিয়ম মেনে চলবে দিদি, নইলে। তারপর ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে গেল। আমি একটুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মনে মনে কাঁধ ঝাঁকিয়ে আমার জিনিসপত্র বের করে গুছিয়ে নিতে লাগলাম। এমনিতে আমি বেশ সাহসী, প্র্যাকটিক্যাল ধরনের মেয়ে, সহজে ভয়টয় পাই না। ড্রয়ার দেওয়া পড়ার টেবিলে আমার বই খাতা সব গোছ করে রাখলাম। এখানে বসে সামনেই জানলা দিয়ে সন্ধ্যের আলো আধারিতে বাইরেটা দেখা যায়। নিচের জানলা দিয়ে দেখা সেই গাছটার ডালপালা হাওয়ায় সামান্য দুলছে। কি ভেবে জানলা দুটোর পর্দা টেনে দিয়ে একটা বই নিয়ে খাটে বসলাম। অন্যমনস্কভাবে ভাবতে লাগলাম বাড়ির কথা। ফোন বের করে দেখলাম রিসেপশন পাচ্ছি না। কাল বাইরে কোথাও থেকে কল করব। সব ঠিকঠাক আছে নিশ্চয়ই। হিমি পিসির ঘর থেকে 7টা থেকে 8টার মধ্যে নাকি ফোন করা যায়। কিন্তু আজ থাক,
চোখ লেগে গিয়েছিল। হঠাৎ চমকে দেখি 9টা বাজছে। রাতে খাবার সময়টা মনে ছিল। নিচে গিয়ে দেখি টেবিলে খাবার সাজানো, মিহি চালের ভাত, ডাল, 2টো সবজি, মাংসের ঝোল, চাটনি, পায়েস। বাবা, এত কিছু! কাউকে দেখলাম না। প্লেটে সন্তর্পণে খাবার তুলে নিয়ে বসলাম। ময়না খুব ভালো রান্না করে তো। একটু পরেই হিমি পিসি এসে বসতেই ময়না ঢুকে ওর সামনে এক বাটি স্যুপ রেখে দিল। উনি সামান্য খাবার একটা প্লেটে তুলে নিলেন, আমাকে বললেন, কোনো অসুবিধে হচ্ছে না আশা করি? আমি তাড়াতাড়ি বললাম, না না, খুব ভালো ব্যবস্থা, থ্যাংক ইউ। ভাবলাম এত রান্নার সব কি শুধু আমার জন্য নাকি? হিমি পিসি খাবার শেষ করে উঠে ঘড়ি দেখলেন, আমিও উঠলাম। উনি আমায় বললেন, যা যা বলেছি মনে রেখো। 10টার পর ঘর থেকে বেরোবে না, কোনো কারণেই দরজা খুলবে না, কেউ ডাকলেও না, সাড়া দেবে না, জানলার পর্দা টেনে দেবে, কোনো শব্দ হলেও দেখবে না। শুভরাত্রি। হিমি পিসি চলে যেতে মোহনা এসে টেবিল পরিষ্কার করতে লাগলো। আমায় জিজ্ঞেস করলো শোবার আগে গরম দুধ বা কফি চাই কিনা, তাহলে এখনই দিয়ে দেবে। বললাম, কাল থেকে দিও। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে লক করে দিলাম। শোবার জন্য তৈরি হয়ে বিছানায় এলাম একটা বই নিয়ে। আমার স্বভাব অনেক রাতে জেগে পড়াশোনা করা। স্কুল থাকতে বেশ সকালে উঠতে হতো, কিন্তু এখন রাতে জেগে দেরি করে ঘুম ভাঙে। কাল একবার স্কুলে যাব। অঙ্কের পারমিতাদের সঙ্গে একটু দরকার আছে, সাহায্য প্রয়োজন। উনি বলেছেন দুপুরে আসতে। লাইব্রেরিতেও যেতে হবে। আজ খুব ক্লান্ত লাগছে, শুয়ে পড়ি। ভারী আরামদায়ক বিছানা, এখানকার ব্যবস্থা দারুণ, মানতেই হবে। ঘড়িতে 10টা 13। বিছানার পাশের আলোটা নিভিয়ে ছোট রাত আলো জ্বেলে দিলাম। এই বাড়িটা হিমি পিসি একটু যেন কি রকম, মানে বাড়িটা তো এমনিতে ঠিকঠাক, শুধু কি সব অদ্ভুত নিয়ম, ওগুলোর কি সত্যি কোনো যুক্তি আছে? ময়নার মোহনাও খুব কম কথা বলে মনে হলো। চকিতে মোহনার ভয়ার্ত মুখটা মনে পড়ে গেল। বাড়িটা একেবারে নিস্তব্ধ। প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো আমার ঘরে দরজার বাইরে কে যেন লঘু পায়ে দৌড়ে চলে গেল। ভুল শুনলাম নাকি? তারপর আবার এদিকে ফিরে আসতে আসতে আমার ঘরের সামনে এসে থেমে গেল। কে? আমি বিছানায় উঠে বসলাম। আলো আধারিতে দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলাম। মনে পড়ে গেল সাড়া দেবে না, কিন্তু কেউ কি দরজার বাইরে দাঁড়িয়ে আছে? হিমি পিসি, ময়না, মোহনা? অসম্ভব। নাকি আমায় পরীক্ষা করছে? পায়ের আওয়াজটা আবার সিঁড়ির দিকে হালকা দৌড়ে মিলিয়ে গেল। আমি আস্তে আস্তে আবার শুয়ে পড়লাম। অস্বস্তি হচ্ছিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। ভালোই ঘুম হলো, কিন্তু ভোরের দিকে কেমন সব ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখলাম যেন। মনে হচ্ছিল এ বাড়িটায় অনেক লোকজন, গমগম করছে, সিঁড়ি দিয়ে ওঠানামার শব্দ, অনেক চেঁচিয়ে কথা বলছে। ঝনঝন করে কি যেন ভেঙে পড়তেই হঠাৎ সব শব্দ থেমে গেল। চমকে ঘুম ভেঙে যেতেই দেখি ভোর 6টা বেজেছে। সব চুপচাপ, বাইরে আবছা ভোর। পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট খেতে নেমে দেখি হিমি পিসি টেবিলে বসে সুপ্রভাত বলতে শুধু মাথা নাড়লেন। কালকে রাত্রের কথা বলতে গিয়েও থেমে গেলাম। বললাম, আজ দুপুরে একটু বেরোবো, স্কুলে একটু দরকার। উনি আবার ঘাড়টা অল্প হেলিয়ে আবার খবরের কাগজ দেখতে লাগলেন। এ বাড়িতে কেউ কথা টথা বলে না বেশি, যা বুঝছি। যাকগে, আমি পড়াশোনায় মন দেব, এখানে তার সুবিধে হবে মনে হয়। আমাদের বাড়িতে ওপরতলার ভাড়াটেরা প্রচণ্ড চেঁচামেচি করতো সারাক্ষণ। সিঁড়ি দিয়ে দুমদাম করে উঠতো নামতো। পাশের বাড়িতে ঝগড়াঝাটি লেগে থাকতো সব সময়। সামনের মন্দিরে সন্ধে হলেই খোল করতাল সহযোগে তারস্বরে ভজন শুরু হতো। বেশ রাত অবধি চলতো। সত্যি অতিষ্ঠ লাগতো, পড়ায় মন দিতে পারতাম না। এখানে বরং সবকিছু চুপচাপ, একটু বেশি চুপচাপ যেন। ওপরে গিয়ে পড়াশোনা শুরু করলাম। কয়েকটা নোট বানানোর ছিল। দুপুরে স্কুলে গিয়ে অনেকটা সময় কাটলো। আমার বন্ধু মৈথিলি আর উজ্জ্বলের সঙ্গে দেখা, কার প্রস্তুতি কেমন চলছে সে নিয়ে একটু আলোচনা হলো। চা আর আলুর চপ খেতে খেতে একটু আড্ডা। ওরা জানতো আমি হিমি পিসির বাড়ি আছি। কিরকম লাগছে জিজ্ঞেস করতে শুধু বললাম, ভালোই, চমৎকার ব্যবস্থা, খুব চুপচাপ বাড়ি, পড়াশোনার জন্য পারফেক্ট। তবে সবাই খুব কম কথা বলে আর নিয়মের খুব কড়াকড়ি। উজ্জ্বল বলল, শুনেছি ভদ্রমহিলা একটু ছিটগ্রস্ত গোছের, মানে নানা রকম শোনা যায়। মৈথিলি বলল, তুই থামতো, কি আবার শোনা যায়? আমি বললাম, সেরকম কিছু মনে হলো না। হিমি পিসি ওই নিয়ম মেনে চলা পছন্দ করেন, সেকেলে মানুষ তো, যার যেমন খেয়াল আর কি। আর আমি তো থাকবো শুধু পরীক্ষা দেওয়া অবধি।
আর এক বন্ধু কল্যাণ এসে পড়লো, তারপর শ্রীলা আর অনিক। আর কথাটা ঘুরে গেল। বাড়ি ফেরার আগে একবার বাবা মাকে ফোন করে খবর টবর দেওয়া নেওয়া করলাম। বন্ধুদের যা বলেছি ওদেরও তাই বললাম, কি দরকার ঝামেলা করে। হিমি পিসির বাড়ি ফিরতে ফিরতে এটা ওটা ভাবছিলাম, দেখি গেটের ঠিক ভেতরে একটা ঝাঁকড়া গোছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে, খুব লম্বা কালো মতো। আমি চমকে আবার তাকাতেই দেখলাম কেউ নেই। আলো ছায়াতে ভুল দেখেছি নিশ্চয়ই। আর গাছটাই বা কোথায়? পড়ন্ত রোদে বাড়িটার ছায়া পড়ে ওরকম মনে হচ্ছিল বোধহয়। পাড়াটি কি নির্জন, দুপাশের বাড়িগুলো বেশ দূরে দূরে, আর সামনে খানিকটা পোড়ো জমি। কাল যখন এসেছিলাম তখন যেন অন্যরকম লেগেছিল। গেটের ওপর হাত রাখতেই শিউরে উঠলাম। কি ভীষণ ঠান্ডা স্পর্শটা, যেন বরফ ছুঁয়েছি। পাল্লাটা তাড়াতাড়ি ঠেলে খুলে বাড়ির দরজা খুলে ভেতরে গেলাম। ফিরে দেখলাম পেছন দিক থেকে এসে বুড়ো গঙ্গারাম গেটে তালা দিচ্ছে। কয়েকদিন পরে রাত্রে আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। অনেক রাত অবধি পড়াশোনা করছিলাম, মন লেগে গিয়েছিল। মোহনা ফ্লাস্কে করে গরম কফি দিয়েছে, মাঝে মাঝে চুমুক দিচ্ছিলাম। হঠাৎ খেয়াল হলো রাত 2টো বেজে গেছে। উঠে পড়ে শোবার জন্য তৈরি হলাম। সবে বিছানায় শুয়েছি, চোখটা বুজতেই শুনলাম দরজায় কেউ যেন খুব হালকা করে টোকা দিল। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইলাম। সব চুপচাপ। ভুল শুনেছি নিশ্চয়ই। তারপরেই শুনলাম ফিসফিস করে ডাক, দিদি, এই দিদি। জয়ের গলা। আমার ভাই জয়, যার সঙ্গে আজ সন্ধেবেলা একটু আগেই কথা বলেছি। দরজাটা খোল না দিদি, ভীষণ দরকার, প্লিজ দিদি। আমি বিছানায় উঠে বসেছিলাম, মুখে চাদর চেপে ধরে চুপ করে রইলাম। জয় নয়, ও কখনো জয় হতে পারে না। পুতি, দরজা খোল, খোল বলছি। মায়ের গলা। না, ঠিক মায়ের নয়, কেমন একটা ধাতব ধ্বনি রয়েছে যেন। আমি বালিশে মুখ গুজে শুয়ে রইলাম। আস্তে আস্তে সব থেমে নিস্তব্ধ হয়ে গেল। কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। আশ্চর্যভাবে একটু পরে ঘুমিয়েও পড়লাম। এক ঘুমে রাত কাটলো। 8:30টায় ঘুম ভেঙে দেখি জানলার পর্দা ফাঁক দিয়ে রোদ দেখা যাচ্ছে। রাতের ঘটনাটা স্বপ্ন মনে হলো। হিমি পিসিদের উদ্ভট কথাগুলোর ফলে নিশ্চয়ই আধঘুমে ওসব ভেবে নিয়েছি। নিচে যাওয়ার সময় কিরকম যেন মনে হলো কিছু একটা অন্যরকম যেন, ঠিক খেয়াল করতে পারলাম না। ময়নাকে খালি ফ্লাক্সটা দিয়ে ব্রেকফাস্ট খেয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে থেমে গেলাম। পোর্সেলেনের পুতুলগুলোর সারিতে এধারের গোলাপি রেশমের পোশাক আর সাদা টুপি পরা পুতুলটার বদলে একটা লাল জড়ি দেওয়া কাপড় পরা বউ পুতুল রয়েছে। পাল্লা তেমনি বন্ধ, ভেতরে মিহি ধুলোর আস্তরণে কোনো ছাপ নেই। হিমি পিসির কথা মনে পড়ল। আমি চোখ ফিরিয়ে দ্রুত নিজের ঘরের দিকে এগোলাম। দরজা ঠেলে খুলে ঢুকতেই দেখি গোলাপি পোশাক পরা পুতুলটা আমার টেবিলের ওপর নীল চোখ মেলে আমার দিকে চেয়ে রয়েছে। আমি দরজার কাছেই দাঁড়িয়ে পড়লাম। মাথার মধ্যে সবকিছু কেমন গোলমাল হয়ে গেল। মনে হলো আমায় কি কেউ ভয় দেখাবার চেষ্টা করছে বা মজা করছে, কিন্তু কেনই বা। পিছন থেকে মোহনা বলল, দিদি। ভীষণ চমকে ওর দিকে ফিরলাম। দেখলাম কাঁচা ইস্ত্রি করা জামা কাপড়, ঝাড়ন ইত্যাদি হাতে দাঁড়িয়ে আছে। একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আমি সরে গিয়ে ওকে আঙুল দিয়ে পুতুলটাকে দেখিয়ে দিলাম। সেদিকে একবার তাকিয়ে ও দ্রুত নিচে নেমে গেল। একটু পরে হিমি পিসি উঠে এলেন। আমার দিকে দেখে পুতুলটার দিকে এগিয়ে গিয়ে নিচু হয়ে কি দেখলেন। আমায় বললেন, কোনো ভয় নেই, তুমি বরং ওদিকে লাইব্রেরিতে একটু বসো, মিনিট 15 পরে এসো। লাইব্রেরিতে আমি আগেও এসেছি, বসে বসে বই পড়েছি। বেশ বড় ঘর, অনেক জানলা, শেলফে প্রচুর নতুন পুরনো বই, টেবিল চেয়ার ল্যাম্প, দেওয়ালে ছবি, আর এ ঘরেও অনেক ধরনের পুতুল সাজানো। এত পুতুল কেন এ বাড়িতে কে জানে। একটা চেয়ারে বসে পড়লাম। মনের ভেতরটা আবছা লাগছিল। তাকিয়ে দেখি জানলার বাইরের দিকের আলসেতে একটা বেড়াল বসে আমায় দেখছে। সে প্রথম দিনের দেখা বেড়ালটাই বোধহয়। পাটকিলে রঙের, কালো ডোরা ডোরা। অবাক হয়ে দেখলাম ওর দুটো চোখ 2 রকমের রং। হঠাৎ আমার পাশে ঝনঝন করে ফোন বেজে উঠল। চমকে দেখি টেবিলটার ওপর একটা লাল টেলিফোন। আগে এখানে দেখিনি তো। হিমি পিসি বলেছিলেন না ধরতে। অদ্ভুত, ফোনটার সঙ্গে কোনো তার লাগানো নেই, বেজেই যাচ্ছে। বেড়ালটা লাফিয়ে জানলার পাশের একটা গাছে উঠে চলে গেল। ফোনটা একটা রিংয়ের মধ্যেই থেমে গেল। চোখটা একবার ঘষে নিয়ে আবার তাকাতেই ফোনটাকে আর দেখতে পেলাম না। এসব কি যে হচ্ছে! অবশ্য আমায় আগে থেকে বলা হয়েছিল, তবু ভুল দেখছি শুনছি।
যাকে সাজেশন বলে তার প্রভাব পড়ছে মনে, কিন্তু পুতুলটা। মোহনা এসে ডাকলো, ঘরে এসো দিদি, সব ঠিক আছে। আমি ঘরে গেলাম, পুতুলটা কোথাও নেই। মোহনা আমার জামা কাপড়গুলো ক্যাবিনেটে তুলে রেখে ঘর পরিষ্কার করে বিছানা গুছিয়ে রাখলো, পর্দা সরিয়ে দিল ভালো করে। সব স্বাভাবিক, আমি কিছু জিজ্ঞেস করলাম না। ও চলে যাবার পর ভাবতে লাগলাম কি করা উচিত। চলে যাব, মা বাবাকে বলবো যে থাকতে পারছি না, কিন্তু এখানে সত্যি থাকার দরকার পরীক্ষার প্রস্তুতির জন্য। ভালো করে পাশ করাটা আমার পক্ষে যে কতটা প্রয়োজন। হিমি পিসি বলেছিলেন নিয়ম মেনে চললে ভয় নেই। নিয়ম, এই বাড়িটার নিয়ম। ওর ব্যক্তিত্বটাই এমন যে কিছু জিজ্ঞাসা করা যায় না, আর মোহনারা কিছু বলবে না জানি। খুব যত্নে আছি, কিন্তু এখানে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। বই খুলে বসলাম। সেদিন খাওয়ার সময় হিমি পিসি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে শুধু বললেন, পত্র বললি, তোমায় তো বলেছি নিয়ম মেনে চললে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শুধু মাথা হেলিয়ে প্লেটে ভাত তুলে নিলাম। মনে হলো উনি খুশি হলেন। পরের দিন দেখি পুতুলটা নিজের জায়গায় ফিরে এসেছে। বউ পুতুলটা কোথায় কে জানে। এবারের পুতুলগুলো যত দেখি কেমন যেন গা ছমছম করে। খাবার ঘরের বাইরে টেবিলের ওপর একটা প্যাঁচা পুতুল আছে, কালো কাঠের, গোল গোল কাচের চোখ। একদিন রাত্রে টেবিলে একলা বসে অন্যমনস্কভাবে খাচ্ছিলাম। হিমি পিসি বোধহয় তাড়াতাড়ি খেয়ে নিয়েছেন, ময়নারা রান্নাঘরে নিশ্চয়ই। খাবার শেষে বাটিতে একটু পুডিং তুলে নিচ্ছিলাম। মুখ তুলতেই মনে হলো বাইরে প্যাসেজে দরজার সামনে দিয়ে কি যেন একটা উড়ে গেল, একটা পাখির মতো যেন। এত রাত্রে বেশ অবাক হলাম। ঠাউর করে দেখতে মনে হলো কালো পাখি একটা উড়ে বেড়াচ্ছে। প্যাঁচাটা নাকি? ধুত, তা কি করে হবে? মদ টদ কিছু ঢুকেছে নিশ্চয়ই, তার ছায়া খুব সম্ভব। পুডিংটা শেষ করতে পারলাম না। ময়না ঘরে ঢুকে আমায় দুধ কফির ফ্লাক্সটা দিয়ে আমাকে ভালো করে দেখলো। মাথা হেলিয়ে ওকে ধন্যবাদ দিয়ে কিছু না বলে সেটা নিয়ে প্যাসেজে বেরিয়ে দেখি প্যাঁচাটা টেবিলের ওপর নেই। কোণের একটা উঁচু তেকোনা আলমারির মাথার ওপরে বসে আছে। একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে আমি ওপরে চলে গেলাম। ঠিক করলাম আর কোনো কিছু নিয়ে ভাববো না, পড়াশোনায় ডুবে গেলাম। স্কুলের লাইব্রেরিতে যাই, ম্যামদের সঙ্গে কথা বলি, ওরা সাহায্য করেন, উৎসাহ দেন। প্রস্তুতি বোধহয় ভালোই হচ্ছে। সেদিন বন্ধুরা বলছিল স্কুলের কাজ সেরে ওদের সঙ্গে গিয়ে একটা সিনেমা দেখে আসতে। যাব বলেও গেলাম না। কেমন ইচ্ছে করলো না যেতে, মনে হলো বাড়ি ফিরে যাই। বন্ধুদের বললাম হিমি পিসি সন্ধে অবধি বাইরে থাকা পছন্দ করেন না, যদিও এরকম কোনো রকম নিষেধ উনি করেননি। আজকাল বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে তেমন ভালো লাগে না, অথচ ওই বাড়িতেও কিরকম যেন একটা অস্বস্তি। পড়াশোনার চাপে এইরকম হচ্ছে বোধহয়। বাড়িটাতে তো সব রকম আরামের ব্যবস্থা আছে, তাই হয়তো ফিরতে ইচ্ছে করে। এর মধ্যে একদিন একটু দোকানে গেলাম কটা জিনিস কেনার জন্য। স্টেশনারি দোকানে পুরনো পাড়ার শিলু মাসির সঙ্গে দেখা হলো। একগাদা প্রশ্ন করলেন, কোনো রকমের সংক্ষেপে উত্তর দিয়ে ওর হাত এড়িয়ে বেরিয়ে এলাম। ফিরতে ফিরতে সন্ধে হলো। বাড়িটার কাছে পৌঁছে একবার মুখ তুলে তাকিয়ে একটা ব্যাপার লক্ষ্য করলাম। দোতলায় আমার ঘরের একটা জানলার ভেতর দিকে সেই বেড়ালটা বসে আছে। কি আশ্চর্য! গ্রিল দেওয়া জানলার ওপাশে গেল কি করে? সে রাত্রে খাওয়ার সময় হিমি পিসিও বসলেন। ময়না এসে দাঁড়িয়েছিল। দু একটা সংক্ষিপ্ত কথার পরে আমি বললাম, একটা বেড়াল দেখি আশেপাশে ঘুরে বাড়ির। আজকে মনে হলো আমার ঘরের জানলায় ঘরের ভেতরে দেখলাম। বেশ অন্যরকম, দুটো চোখ দু রকম রঙের। ময়না রান্নাঘরে ফিরে যেতে গিয়েও থেমে গেল। হিমি পিসি সুপের চামচ নামিয়ে রেখে বললেন, বেড়াল কোথায়? একটু অবাক হয়ে বললাম, ওই তো প্রথম দিনই দেখেছিলাম, গাছের ডালে বসেছিল। তারপরে ওই যেদিন পুতুলটা। থেমে গেলাম। দুজনেই কেমন অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। হিমি পিসি বললেন, ময়না তুমি আর মোহনা গিয়ে দেখে এসো তো। ময়না বিনা বাক্যবায়ে বেরিয়ে গেল। হিমি পিসি খাওয়া দাওয়া থামিয়ে স্থির হয়ে বসে রইলেন। কেমন যেন উদ্বিগ্ন মনে হচ্ছিল ওকে। একটু পরে ময়না ফিরে এসে ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল। হিমি পিসি বললেন, পত্র বললি কোনো বেড়াল নেই, তুমি ভুল দেখেছো নিশ্চয়ই, ওরকম হয়। আমি আর কিছু বললাম না। সে রাত্রে পড়ায় মন বসছিল না। নানা রকম এলোমেলো চিন্তা মাথায় আসছিল। বাবা মা জয়ের জন্য মন খারাপ হয়ে আছে। দু একদিন অন্তর কথা হয় ওদের সঙ্গে, কবে যে দেখা হবে। পরীক্ষাটা ভালোই ভালোই হয়ে গেলে বাঁচি। অসুখটা হয়ে সত্যি কি যে অসুবিধে হলো। 12:30 আন্দাজ উঠে পড়ে শোবার জন্য তৈরি হলাম। আলো নিভিয়ে টেনে দেওয়া ভারী নীল পর্দার ফাঁক দিয়ে জানলার বাইরে উঁকি দিলাম। পরিষ্কার জ্যোৎস্নার আলোয় সবকিছু স্পষ্ট।
একটা পাতাও নড়ছে না, কোথাও কোনো আলো চোখে পড়ছে না। কি নিঝুম পাড়াটা। এ পাড়ায় কাউকে কখনো রাস্তায় দেখি না। বাড়িগুলো দূরে দূরে বেশ, কেমন যেন অবাস্তব লাগছে সবকিছু। করবীর ঝোপের নিচে কি যেন একটা নড়ে উঠলো। বেড়ালটা নাকি? আমি পর্দাটা ভালো করে টেনে দিয়ে বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়লাম। বেড়ালটার ব্যাপারে হিমিপিসি আর ময়নার প্রতিক্রিয়াটা কেমন একটু অস্বাভাবিক লেগেছিল। মানে একটা বেড়ালই তো। প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ থমথমে নিস্তব্ধতার মধ্যে বাড়ির কোথাও যেন ঝনঝন করে একটা ফোন বেজে উঠল। নৈশব্দের তীক্ষ্ণ ভাঙা টুকরোগুলো যেন আমার মাথার ভেতর বিঁধে যাচ্ছে। দরজার বাইরে কোথাও বাজছে, না সিঁড়ির দিক থেকে যেন। কল্পনায় রক্তের মতো লাল টেলিফোনটা দেখতে পাচ্ছি। হঠাৎ থেমে গেল, বুক খালি করে একটা নিঃশ্বাস পড়লো আমার। নির্জীবের মতো চোখ বুজে শুয়ে রইলাম। শব্দহীনতা যেন দ্বিগুণ ভারী হয়ে ফিরে এলো। এই বাড়িটা। টুকটুক টুকটুক। সচকিত হয়ে উঠে বসলাম। দরজায় নয়, জানলায় টোকা পড়ছে। প্রথমে একটা জানলায়, তারপরে অন্য জানলাটায়। বুকের কাছে হাঁটু দুটো ভাঁজ করে দুহাতে জড়িয়ে ধরে রইলাম জানলা দুটোর দিকে চেয়ে। কে? কি ওখানে? দোতলার জানলা, কোনো বারান্দাও নেই। তাহলে আবার টোকা। খুব নিচু গলায় শুনলাম, পুতি? এই পুতি? মৈথিলির গলা, আমার বন্ধু মৈথিলি। তারপর কল্যাণের গলা, জানলাটায় আয় পুতি, আয় না, ভয়ের কি আছে, আমরা এসেছি তো। অন্য জানলায়, তারপর দুটো জানলাতেই। উজ্জ্বল, অনেক, সবাই কথা বলছে, খুব নিচু, কেমন ফিসফিসে আওয়াজ, সেই ধাতব অনুরণন। শ্রীলা কেমন অদ্ভুতভাবে হাসছে। পুতি, আয় দেখ না, সুস্মিতা ম্যাম ইংরেজি নোট দিয়েছেন। সবাইয়ের গলা মিশে যাচ্ছে। পুতি জানলায় দেখ, দেখে যা, কি সুন্দর চাঁদের আলো, পুতি দেখ দেখ। বিড়ালটা, কি ভিতরে তুই পুতি। অপ্রকৃতিস্থ টান ওদের কথায়। আমি স্থাণুর মতো বসে রইলাম। আস্তে আস্তে কণ্ঠস্বরগুলো মিলিয়ে গেল, সব চুপচাপ। একটু দূরে একটা কুকুর ডেকে উঠল। বড় রাস্তা দিয়ে একটা গাড়ি চলে গেল। একটা ঘোর ভেঙে গেল যেন। অবসন্ন লাগছিল, ঘুমিয়ে পড়লাম। পরের দিন একবার ভাবলাম হিমিপিসিকে কিছু বলবো কিনা। ঠিক করলাম দরকার নেই। ঘর থেকে বেরিয়ে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। সেটা ওকে বলা বোধহয় প্রয়োজন। খাবার ঘরে গিয়ে দেখি হিমিপিসি পেয়ালায় চা ঢালছেন। আমি সুপ্রভাত জানিয়ে বসলাম। তারপর বললাম, হিমিপিসি, আপনি বলেছিলেন কোনো বদল চোখে পড়লে আপনাকে জানাতে। হিমিপিসি চায়ের পেয়ালায় চুমুক দিতে গিয়েও নামিয়ে রেখে নিরাবেগ কণ্ঠে বললেন, কি হয়েছে? ওই যে সিঁড়ি দিয়ে উঠতে দেওয়ালে একটা উঁচুতে এই বাড়িটার একটা পুরনো ছবি, বড় ছবি আছে না, বাঁধানো। সেটা মানে ছবিটা কেমন উল্টো হয়ে গেছে। মানে ফ্রেমটা ঠিকই আছে, সোজা যেমন ছিল, শুধু ছবিটা। উনি উঠে দাঁড়িয়ে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছবিটার নিচে দাঁড়িয়ে সেটাকে ভালো করে দেখতে লাগলেন। আমি কি করব বুঝতে না পেরে গিয়ে সিঁড়ির নিচে দাঁড়ালাম। ময়নার মোহনা এসে আমার পাশে দাঁড়ালো। ওদের দেখে মনে হলো ভয় পেয়েছে যেন। হিমিপিসি নেমে এসে আমায় বললেন, পত্র বললি? তোমার কি আজ বেরোবার কথা? হ্যাঁ তো, স্কুলে ম্যামদের সঙ্গে দরকার, তারপর লাইব্রেরিতে। শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে বেরোতে পারবে আজ। এই 4টে আন্দাজ ফিরলে অসুবিধে হবে? তার আগে না ফিরলেই ভালো। বিমূঢ় হয়ে বললাম, না না, অসুবিধে নেই। তৈরি হয়ে নিচে নামতে যাব, কে যেন ডাকলো, দিদি। ও দিদি। মিষ্টি রিনরিনে কণ্ঠ। চোখ তুলে দেখি ছাদের দিকে ঘুরে যাওয়ার সিঁড়ির রেলিংয়ে মুখ চেপে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে নীল সাদা ফুল ফুল ফ্রকটা খুব চেনা। ওটা আমার ছিল ছোটবেলায়। দিদি, ছাদের সিঁড়িটা খুঁজে দেবে? হিমিপিসির কথা মনে পড়ে যায়। আমি বলি, তুমি কে আমি জানি না। দ্রুত নামতে থাকি। পেছনে মেয়ের গলাটা ঝনঝন করে বাজে। বাড়িটার ভেতরটায়, দেওয়ালগুলোতে, ছাদে, মেঝেতে কেমন যেন একটা ঢেউয়ের মতো খেলে যেতে থাকে। নিচে নেমে আসতেই ময়না আমায় একটা বড় টিফিন বক্স আর ফ্লাস্ক দেয়। শীঘ্রই বেরিয়ে যাও দিদি। ওর গলায় চাপা ভয়। বাড়িটা এবার যেন একটু দুলতে থাকে। আমি সদর দরজা দিয়ে বেরোতে বাইরে সব স্থির, স্বাভাবিক। আশ্চর্যজনকভাবে আমি সেদিন প্রস্তুতি, ম্যামদের কাছ থেকে নোট, প্রশ্নের উত্তরগুলো লিখে রাখা, এসবে বেশ মন দিতে পারলাম। সকালের ঘটনাগুলোকে যেন ঠেলে মাথার একটি বন্ধ ঘরে ঢুকিয়ে দিলাম। বাড়ি যখন ফিরে এলাম তখন 4:30। একটু ইতস্তত করে দরজা খুলি। সব ঠিকঠাক। উপরে যাওয়ার সময় দেখি ছবিটা সোজা করে টাঙানো। এবারে সব ব্যাখ্যাতীত ব্যাপারগুলো মাথার গোপন ঘরে সরিয়ে রেখে আমি আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হই।
অদ্ভুতভাবে মনে হয় এ বাড়িতে এসে যেন আমার মনোসংযোগ বেড়ে গেছে। যা সব কঠিন লাগতো এখন আর তা লাগে না। এটা কি বাড়িটার প্রভাব? কে জানে। আর বাড়িটা থেকে আমার বেরোতেই ইচ্ছে করে না যেন। পরীক্ষা ভালোভাবে শেষ হলো, আর মা ফোন করে জানালেন বাবার ডান গোড়ালি পিছলে পড়ে ভেঙেছে। আমি আরও 2 সপ্তাহ থাকলে কি হিমি পিসির অসুবিধে হবে? হিমি পিসি তার নিরুত্তাপ গলায় বললেন, অসুবিধে নেই। কিন্তু আমি তার চোখে যেন মুহূর্তের জন্য উদ্বেগ দেখতে পেলাম। আর আমি মা বাবাদের দেখার ইচ্ছে, বাবার জন্য উদ্বেগ, দীর্ঘ মানসিক চাপ ও পরিশ্রম থেকে মুক্তির অবসাদ, সব ছাপিয়ে কেমন একটা খুশি অনুভব করলাম আরও 2 সপ্তাহ থাকবো বলে। আর এর জন্য নিজেরই অস্বস্তি হলো একটা। তার পরের দিন তখন 9টা রাত্রি। আমি লাইব্রেরি থেকে বেরিয়েই ডান দিকে অন্ধকার মতো কোণে একটা দেওয়াল আলমারিতে কয়েকটা খেলনা পুতুল আছে, আগেই লক্ষ্য করেছিলাম। আজ হঠাৎ দেখলাম একটি টেডি বিয়ার পুতুল। যে কোনো টেডি নয়, আমার ছোটবেলার টেডি। আমার 5 বছর বয়সে বদলি হওয়ার সময় হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমারই। আমার এক মামা ওকে বিদেশ থেকে এনে দিয়েছিলেন। মা ওর নীল জামার একদিকে আমার নামের আদ্যক্ষর পি সেলাই করে দিয়েছিলেন, আর আমি ওর গলায় হলদে পুঁতির মালা পরিয়ে বলেছিলাম, আমার নাম পুতি। তাই আমি কেমন মন্ত্রমুগ্ধের মতো পাল্লা খুলে টেডিটাকে তুলে নিয়ে নিজের ঘরে চলে এলাম। কি উষ্ণ স্পর্শ! ঠিক পুরনো নির্ভার দিনগুলোই যেমন ছিল। ওকে জড়িয়ে ধরে আমি গভীর ঘুমে তলিয়ে যাই। কি যে ভালো লাগে টেডিকে পেয়ে। দিনের বেলা ওকে লুকিয়ে রাখি আমার সুটকেসে, যাতে মোহনা না দেখে। রাত্রে ওকে জড়িয়ে ধরে ঘুমোই ছোটবেলাকার মতো। ঘুমের মধ্যে মাঝে মাঝে একটা লাল টেলিফোন বাজতে থাকে, আর টেডি আমায় ফিসফিস করে বলে, ফোনটা ধরবে না পুতি। আমি বলি, হিমি পিসি বারণ করেছে যে। একবার ধরে দেখো না কি হয়। টেডি বলে, এখানে আমরা কি ভালো আছি তাই না? আছি তো। আচ্ছা, এটাও কি স্বপ্ন দেখছি? এখানেই থেকে যাও পুতি, আর কোথাও যেও না। যাব না? আমার চিন্তাগুলো কেমন ঘুরপাক খায় এক ঘোরের মধ্যে। এখানে থাকলে সব পুতুল তোমার হয়ে যাবে, কত কিছু জানতে পারবে। ছবিটা কেন উল্টে গিয়েছিল আমি জানি। বন্ধ দরজার ওপারে কে লঘু পায়ে দৌড়ে যায়, ফিরে এসে আমার দরজার সামনে থামে, টোকা পড়ে। টেডি কানে কানে বলে, দরজা খুলে দাও না পুতি, কে এসেছে দেখবে না। না না। সারা রাত টেডি ফিসফিস করে আমার আধো ঘুমে। সকালে উঠতে ইচ্ছে করে না। পরীক্ষার পর একবার বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম, তারপর আর কোথাও যেতে ইচ্ছেই করেনি। বন্ধুদের শরীর খারাপের অজুহাত দিয়েছি। ভালো লাগে বাড়িতে থাকতে, ঘুরে বেড়াতে। কত পুতুল আমার দিকে তাকিয়ে থাকে। বেড়ালটাকে জানলা দিয়ে দেখতে পাই মাঝে মাঝে। আর রাতে টেডির ফিসফিস, দরজায় টোকা। নিচে খেতে যেতেও বিরক্তি লাগে আজকাল যেন। একদিন খুব দেরি করে ঘুম ভাঙলো। 9টা বেজে গেছে কখন। তাড়াতাড়ি নিচে গেলাম। টেবিলে বসতে হিমি পিসি আমায় যেন কেমন ঠান্ডা দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো। অপ্রত্যাশিতভাবে বললেন, পত্র বললি? তুমি পরীক্ষার পর থেকে আর বেরোচ্ছ না কোথাও? না, বিশ্রাম করছি, ক্লান্ত লাগে খুব। ডিমের পোচের চামচটা তুলে নিলাম। হিমি পিসি চোখ আমার থেকে সরল না। হঠাৎ বললাম, আমার এখানে থাকতে ইচ্ছে করে। পত্র বললি? তুমি নিয়ম ভেঙেছ, কি করেছো তুমি? উত্তর দিনা, ক্লান্ত লাগে। পত্র বললি? না বললে বিপদ হবে সকলের। বলতেই হলো। সবটা শুনে হিমি পিসি বলেন, ও তোমার টেডি নয়। তোমায় বলেছি এ বাড়ির অনেক কিছু, দেখে যা মনে হয় তা নয়। ওসব অন্য কিছু, তাই তো অত নিয়ম বিপদ থেকে বাঁচতে। কিন্তু কেন তাহলে আপনারা আছেন কেন এখানে, কি করে? আমি বিভ্রান্ত হয়ে প্রশ্ন করি। এই প্রথম দেখলাম হিমি পিসির মুখে একটা ক্ষীণ হাসি, কেমন অদ্ভুত সেই আবেগহীন কণ্ঠ। এ বাড়িতে থাকতে থাকতে একটা নেশা অভ্যেস হয়ে যায়, আর কোথাও থাকতে পারা যায় না। বাড়িটার নিয়মও অভ্যেস হয়ে যায়। বাড়িটা আরও অনেক কিছু দেয় আমাদের, ক্ষমতা, শক্তি। তুমি সেসব বুঝতে পারবে না। আমি বহুকাল আছি। ময়না, মোহন আর মা এখানে কাজ করত, ওরাও থেকে গেছে। আমার এক দিদি শাশুড়ির বাড়ি ছিল এটা। তিনি বাড়িটাকে বিশেষ কারণে এইভাবে রেখেছিলেন। তারও আগে এটা তার পিতৃবংশে ছিল। তিনি অন্যরকম মানুষ ছিলেন, অনেক বিদ্যা ছিল তার। এটা ঠিক বাড়ি নয়। হিমি পিসিকে এত কথা বলতে কখনো শুনিনি। বোধহয় সচেতন হয়েই থেমে গেলেন।
আমি বললাম, বাড়ি নয় মানে? প্লিজ আমায় একটু বুঝিয়ে বলবেন, আমি জানতে চাই। হিমি পিসি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, বাড়িটির একটা ইতিহাস আছে। সামান্য অন্যমনস্কভাবে চারধারে তাকালেন। এই বাড়ি এবং বাড়ির মধ্যে কিছু জিনিস ঠিক স্বাভাবিক নয়, সেগুলি অন্য কোনো বাস্তবের প্রকাশ বলতে পারো। বাড়িটা বাস্তব আর অবাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত ভারসাম্য বজায় রেখে। তাই এত নিয়ম। ভারসাম্য বিচলিত হলে বিপদের সম্ভাবনা। আমি বললাম, কিন্তু আমার টেডি। বলছি তো, ওটা তোমার টেডি নয়। এই জায়গাটার এই সব যা দেখছো, এর সব কিছু ঠিক স্থিতিশীল নয়। ওদের সঙ্গে কোনো রকম প্রতিক্রিয়া করলে, ছুলে, সাড়া দিলে ওদের অস্তিত্ব বেঁকেচুরে রূপ বদলে এক এক রকম দেখায়। তোমার মনে যে স্মৃতি ছিল তার ছাপ দেখেছো, এখন গিয়ে ওটাকে আর দেখবে না। আরো অনেক কিছু যা দেখেছো, শুনেছো, তার কারণ তুমি বুঝবে না। শোনো, তোমার মা তোমায় নিতে আসছেন কাল। আমায় ফোন করেছিলেন। আমি ভালো করে কিছু বুঝতে পারলাম না। কেন এরকম সে উল্টো ছবি? বিপদের সংকেত, ভারসাম্য বিচলিত হওয়ার সংকেত। সব তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, তার দরকারও নেই। আর কিছু রহস্য বিপদও ডেকে আনতে পারে। হয়তো আরো বড় হলে বুঝবে কিছুটা। তোমার এ বাড়িতে আর না থাকাই ভালো। কেন হিমি পিসি? এ বাড়ির মধ্যে যে শক্তি, তার নজর পড়েছে তোমার দিকে। তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাও এবার। তোমার পরীক্ষার ফল খুব ভালো হবে, তুমি সফল হবে আমি জানি। পত্র বললি, যাও, ওপরে গিয়ে গোছগাছ করো। পরের দিন মার সঙ্গে ট্যাক্সিতে উঠতে উঠতে বাড়িটার দিকে মুখ ফিরিয়ে দেখলাম। যে ঘরটা আমার ছিল, তার জানলায় ভেতর দিকে বেড়ালটা বসে আছে। কিংবা হয়তো ভুলই দেখলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।